আজকে আমি তোমাদেরকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে আলোচনা করে শোনাবো। প্রথমেই যে যুদ্ধটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে হিদাসপাসের যুদ্ধ। এই যুদ্ধটা কত সালে হয়েছিল? না, এই যুদ্ধটা কিন্তু হয়েছিল খ্রিস্টপূর্ব 326 অব্দে। সম্ভবত মে মাসে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা কিন্তু হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্যে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু আলেকজান্ডার বিজয়ী হয়েছিলেন বা আলেকজান্ডার জয়লাভ করেছিলেন। এবার তোমাদের এই হিদাসপিসের যুদ্ধ সম্পর্কে কিছুটা বলে রাখি। আলেকজান্ডার কিন্তু 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে প্রবেশ করেছিলেন, ঠিক আছে, এবং ভারতে প্রবেশ করেই তিনি সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলায় এসে পৌঁছেছিলেন। এবং তখন তক্ষশিলার রাজা ছিলেন অম্ভি। সেই তক্ষশিলার রাজা অম্ভি কিন্তু আলেকজান্ডারকে সাদরে সম্বর্ধনা জানিয়েছিলেন। এছাড়াও সঞ্জয়, শশীগুপ্ত প্রভৃতি রাজারাও কিন্তু আলেকজান্ডারের সঙ্গে কোনো রকম যুদ্ধ বা বিবাদে না গিয়ে আলেকজান্ডারের বশ্যতা কিন্তু স্বীকার করে নিয়েছিল তারা। এরপর আলেকজান্ডার কী করলো? তক্ষশিলা অতিক্রম করে কী করলো? ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী যে এলাকাটা ছিল সেই এলাকাটা ছিল পুরুর রাজ্য, ঠিক আছে, মানে যে এলাকাটা ছিল ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী যে এলাকাটা ছিল সেই রাজ্যটা ছিল পুরুর। সেই পুরুর রাজ্যটা আক্রমণের সিদ্ধান্ত নিলেন আলেকজান্ডার। পুরু কিন্তু অন্যান্য রাজাদের মতো আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেননি। আলেকজান্ডার পুরুর সঙ্গে সাক্ষাতের জন্য দূত পাঠিয়েছিলেন, কিন্তু পুরু কী করেছিল? সেই প্রস্তাবটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই আলেকজান্ডার কী করল? 326 খ্রিস্টপূর্বাব্দের মে মাসে পুরুর রাজ্য আক্রমণ করে এবং উভয়ের মধ্যে যে যুদ্ধটা সংগঠিত হয় সেটাই হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে কিন্তু পুরু চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে হিদাসপিসের যুদ্ধের কথা আমরা পড়ছি, এই যুদ্ধ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা কিন্তু আরিয়েনের বর্ণনাতে আমরা পেয়ে থাকি। আর আলেকজান্ডার পুরুর বীরত্বে মুগ্ধ হয়েছিলেন, কেননা পুরু কিন্তু আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেনি। প্রথমে যুদ্ধের মাধ্যমে তিনি হেরে গিয়েছিলেন। এই বীরত্বটা আলেকজান্ডার স্বীকার করেছিলেন, মানে আলেকজান্ডার পুরুর এই বীরত্বে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। মুগ্ধ হয়ে তিনি কি করেছিলেন? পুরুর রাজ্য কিন্তু তিনি আত্মসাৎ করে নেয়নি, বরং কী করেছিল? আলেকজান্ডার ভারতের যে রাজ্যগুলো দখল করেছিল তার অধিকাংশ পুরুকে সমর্পণ করেছিল, ঠিক আছে। এরপর আলেকজান্ডার কী করেছিল? বিপাশা নদীর তীরে এসে পৌঁছেছিলেন, ঠিক আছে। আর পুরুর রাজ্য তাকে ফিরিয়ে দিয়ে এবং অন্যান্য আরও কয়েকটা রাজ্য তাকে প্রদান করে তিনি কী করেছিলেন? বিপাশা নদীর তীরে এসে পৌঁছেছিলেন। এই বিপাশা নদীর তীরে যখন তিনি পৌঁছালেন, তখন আলেকজান্ডারের সৈন্যরা কিন্তু আর যুদ্ধ করতে চাইল না, কারণ তারা বছরের পর বছর যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছিল। এছাড়াও আলেকজান্ডারের সৈন্যরা কিন্তু ভারতীয় সৈন্যদের ক্ষমতাটা তারা বুঝতে পেরেছিল, সামরিক শক্তির পরিচয় তারা বুঝতে পেরেছিল এবং তারা ভয় পেয়ে গেছিল। এই কারণে কিন্তু আলেকজান্ডারের সৈন্যরা আর ভারতের ভেতরের দিকে এগোতে চাইছিল না, ঠিক আছে। এই অবস্থায় আলেকজান্ডার কী করলো? স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সে স্বদেশে ফিরে যাওয়ার পথেই কিন্তু ব্যাবিলনে খ্রিস্টপূর্ব 323 অব্দে মাত্র 32 বছর বয়সেই কিন্তু আলেকজান্ডার মারা গিয়েছিলেন। এই গেল হচ্ছে হিদাসপিসের যুদ্ধের ঘটনা, ঠিক আছে। পরের যুদ্ধটায় আমরা যাই। পরের যুদ্ধটা কি আছে? আমাদের কলিঙ্গ যুদ্ধ, ঠিক আছে। কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল কবে? না, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কিন্তু 261 খ্রিস্টপূর্বাব্দে। কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল অশোক এবং যে কলিঙ্গ রাজ্য ছিল সেই কলিঙ্গ রাজ্যের যে বাসিন্দারা ছিল তাদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু অশোক জয়লাভ করেছিল, ঠিক আছে। এবার এই কলিঙ্গ যুদ্ধ এবং অশোক সম্পর্কে আমরা কিছুটা জানি। বিন্দুসারের পুত্র ছিল কি? অশোক, ঠিক আছে। এই বিন্দুসারের পুত্র অশোক আনুমানিক খ্রিস্টপূর্ব 273 অব্দে কিন্তু মৌর্য সিংহাসনে তিনি বসেছিলেন এবং 269 খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয়েছিল। এরপরেই তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের মতনই যুদ্ধ জয় নীতিটা গ্রহণ করেছিলেন। রাজত্বকালের প্রথম 13 বছর চন্দ্রগুপ্ত মৌর্য আর বিন্দুসারের মতনই কিন্তু
অশোক অভ্যন্তরীণ ক্ষেত্রে আগ্রাসী নীতি আর বৈদেশিক ক্ষেত্রে কিন্তু শান্তি স্থাপনের যে নীতিটা, সেই নীতি কিন্তু তিনি অনুসরণ করেছিল। ঠিক আছে। আর বৌদ্ধ গ্রন্থ হচ্ছে দিব্যপ্রদান। দিব্যপ্রদানে কি বলা হয়েছে না, অশোক নাকি শস বা খস দেশ নাকি জয় করেছিলেন। এছাড়া অশোকের যে শিলালেখ ছিল, সেই শিলালেখ থেকে আরও জানা যায় যে তার রাজ্যাভিষেক মানে হচ্ছে কত, 269 খ্রিস্টপূর্বাব্দের প্রায় 8 বছর পর, অর্থাৎ হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অশোক কলিঙ্গ দেশটা জয় করেছিলেন। আর এই কলিঙ্গ দেশটা কোথায় অবস্থিত, এটা কিন্তু বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে, বর্তমান ওড়িশার অন্তর্ভুক্ত কিন্তু এই কলিঙ্গ রাজ্যটি ছিল। তবে অশোক কেন কলিঙ্গ রাজ্য আক্রমণ করেছিলেন এ সম্পর্কে কিন্তু কিছু বলা যায় না। এছাড়াও তখন কলিঙ্গ রাজ্যের শাসক কে ছিল সেই সম্পর্কেও কিন্তু সঠিকভাবে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে এটা বলা যায় যে এই কলিঙ্গ যুদ্ধে কিন্তু অশোক খুবই নৃশংসতার পরিচয় দিয়েছিলেন এবং কলিঙ্গবাসী বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেও কিন্তু শেষ পর্যন্ত তারা জয়লাভ করতে পারেনি। এই কলিঙ্গ যুদ্ধে কিন্তু প্রায় 1.5 লক্ষ কলিঙ্গবাসী ও 1 লক্ষ সেনা কিন্তু প্রাণ হারিয়েছিল। এছাড়াও অশোক এই কলিঙ্গ রাজ্যটাকে তারপরে জয় করে কি করলো, মৌর্য সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিল এবং তার রাজধানী করে দিয়েছিল কিন্তু তোষালি। আরেকটা জিনিস জানা যায় যে এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতাটাকে লক্ষ্য করে অশোক কিন্তু এরপরে মানে কলিঙ্গ যুদ্ধের পরের থেকে কিন্তু যুদ্ধ জয় নীতিটা পরিত্যাগ করেছিলেন এবং তিনি দেবানাং প্রিয় ধর্ম অনুসরণ করে মানুষের মনে প্রেমের ধর্মটাকে জাগিয়ে তোলার কাজে কিন্তু ব্রতী হয়েছিলেন। মানে অশোক কলিঙ্গ যুদ্ধে জয়লাভের পর থেকে কিন্তু যুদ্ধ করা বন্ধ করে দিয়েছিলেন। ঠিক আছে, পরেরটায় যাই আমরা। পরেরটা হচ্ছে আমাদের তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন। এবার এই সম্পর্কে একটু বলি যে সুলতান মামুদের পর ভারতের দ্বিতীয় তুর্কি অভিযানের নায়ক কিন্তু ছিলেন এই মোহাম্মদ ঘোরি। গজনি ও হিরাটের যে মধ্যবর্তী পার্বত্য অঞ্চল ছিল, সেই অঞ্চলেই কিন্তু ঘোর রাজ্যটা অবস্থিত ছিল। 1009 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কী করেছিল, ওই রাজ্যটা মানে ঘোর রাজ্যটা দখল করে নিয়েছিল। সুলতান মাহমুদের মৃত্যুর পর গজনি রাজ্যে কী হয়েছিল, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ঘোরি তারই সুযোগ নিয়েছিল ও স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিল। ঘোরিরা কিন্তু প্রথমে গজনির অধীনে সামন্ত ছিল। ঠিক আছে, ঘোরি বংশের শ্রেষ্ঠ সুলতান কিন্তু শাহাবুদ্দিন মহম্মদ। এই শাহাবুদ্দিন মহম্মদেরই কিন্তু মোহাম্মদ ঘোরি নামে পরিচিত হয়েছিল। তিনি কী করলো, 1173 সালে কিন্তু গজনির সিংহাসনে বসেছিলেন। মোহাম্মদ ঘোরি ছিলেন কিন্তু প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী ও যুদ্ধবিলাসী। তিনি সবসময় স্বপ্ন দেখতেন ভারত বিজয়ের। তিনি ভারতটাকে বিজয় করে বিশাল একটা সাম্রাজ্য গঠন করবে, সেটাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। ঠিক আছে, তিনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মুলতান, পেশোয়ার ও লাহোর জয় করে নিয়েছিলেন। এরপর তিনি কিন্তু দিল্লি, আজমিরের চৌহান বংশীয় যে রাজা ছিল, সেই পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে কিন্তু তিনি অগ্রসর হয়। এই দুঃসময়ে কিন্তু উত্তর ভারতের সকল রাজাই কিন্তু পৃথ্বীরাজের পক্ষ নিয়েছিল। শুধুমাত্র কনৌজের যে রাজা ছিল জয়চাঁদ, সে কিন্তু পৃথ্বীরাজের পক্ষ নেয়নি। এরপরে 1191 খ্রিস্টাব্দে তরাইন নামক যে স্থানটা ছিল, জায়গাটা ছিল, সেখানেই কিন্তু এই পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘোরির মধ্যে যুদ্ধ হয়। সেটাই কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘোরি পরাজিত হয় এবং দেশে ফিরে যায়। ঠিক আছে, পরেরটায় যাই আমরা। পরেরটা কি আমাদের তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধটা কবে হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল কিন্তু 1192 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যেই কিন্তু হয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘোরি জয়লাভ করেছিল। মানে তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, কিন্তু মোহাম্মদ ঘোরি কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল। এর সম্পর্কে একটুখানি বলি যে 1192 সালে মোহাম্মদ ঘোরি দ্বিতীয়বার কিন্তু পৃথ্বীরাজকে আক্রমণ করে। মানে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘোরি হেরে দেশে ফিরে যায়। ফিরে গিয়ে আবার পরের বছরই কিন্তু সে ফিরে আসে এবং দ্বিতীয়বার পৃথ্বীরাজ
চৌহানকে আক্রমণ করে এবং এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান পরাস্ত হয়েছিল এবং বন্দী হয়েছিল এবং পরে তাকে হত্যাও করা হয়েছিল। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলাফল কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা এই প্রথম ভারতবর্ষে অন্তর্দেশে তুর্কিদের প্রভুত্ব স্থাপিত হয়েছিল এবং পৃথ্বীরাজের পরাজয় রাজপুত শক্তির ওপর দারুণ আঘাত এনেছিল এবং এই শক্তি ভেঙে পড়ায়, অর্থাৎ এই রাজপুত শক্তিটা ভেঙে পড়ায় ভারতীয় মুসলিম রাজ্য বিস্তারের যে পথ সেটা কিন্তু অত্যন্ত সহজতর হয়ে উঠেছিল। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মোহাম্মদ ঘুরি কিন্তু কুতুবউদ্দিন নামে এক বিশ্বস্ত সেনাপতির হাতে ভারতের যে বিজিত রাজ্যগুলো, মানে সে মোহাম্মদ ঘুরি ভারতের যে সমস্ত রাজ্যগুলো জয় করেছিল সেই রাজ্যগুলোর দায়িত্ব কুতুবউদ্দিনের হাতে অর্পণ করে তিনি কিন্তু স্বদেশে ফিরে যান। আর এই মোহাম্মদ ঘুরি কিন্তু ছিলেন ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, একথা কিন্তু আমরা বলতে পারি। এরপর থেকে আস্তে আস্তে কিন্তু মুসলিম সাম্রাজ্যের বিস্তারটা হয়েছিল। ঠিক আছে, পরেরটাই আমরা যাই। পরেরটা হচ্ছে কি, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধটা কত সালে হয় না, পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু হয়েছিল 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। কাদের মধ্যে হয়েছিল? এটা যুদ্ধটা হয়েছিল ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। আর এই যুদ্ধে জয়লাভ করেছিল কে? এই যুদ্ধে জয়লাভ করেছিল কিন্তু বাবর। ঠিক আছে, এ সম্পর্কে একটু বলি যে এই যুদ্ধের মাধ্যমে, মানে এই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কিন্তু লোদি বংশের পতন ঘটেছিল আর বাবরের হাত ধরে কিন্তু দিল্লিতে মোগল বংশের প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, পরেরটায় যাই। পরেরটা কি আমাদের খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ কত সালে হয়? খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দের 17ই মার্চ। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? বাবর ও রানা সংগ্রাম সিংহের সঙ্গে কিন্তু খানোয়ার যুদ্ধটা হয়। আর এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল। আর এই যুদ্ধে রাজপুত শক্তির পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু ভারতে মোগল শক্তিটা অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল, মানে মোগল শক্তিটা ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল এবং মোগল শাসনের যে ভিত্তিটা সেটা কিন্তু আরও দৃঢ় হয়েছিল। ঠিক আছে, পরেরটায় যাই আমরা। পরেরটা কি না, পরেরটা হচ্ছে চান্দেরির যুদ্ধ। চান্দেরির যুদ্ধটা কত সালে হয়? চান্দেরির যুদ্ধটা হয় কিন্তু 1528 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কাদের মধ্যে হয়? বাবর আর হচ্ছে দুর্গাধিপতি রানার প্রতিনিধি মেদিনী রাওয়ের সঙ্গে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল, মানে বাবর ও মেদিনী রাওয়ের সঙ্গে কিন্তু চান্দেরির যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, আর জয়লাভ করেছিল কে? বাবর। আর এই 1528 খ্রিস্টাব্দের সংগ্রাম সিংহের মৃত্যু যখন হয় তখন মেদিনী রাওয়ের নেতৃত্বে রাজপুতরা কিন্তু আবার শক্তিশালী হয়ে উঠেছিল, মানে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে উঠেছিল এবং সংঘবদ্ধ হয়ে কিন্তু তারা বাবরের যে চান্দেরি দুর্গটা ছিল সেই চান্দেরি দুর্গটা অবরোধ করে। আর বীরত্বের সঙ্গে যুদ্ধ করেও কিন্তু রাজপুতরা এবারও কিন্তু পরাজিত হয় এবং বাবর চান্দেরি দুর্গটা দখল করে নিয়েছিল। ঠিক আছে, পরেরটায় যাই। পরেরটা কি আমাদের ঘরঘরার যুদ্ধ। ঘরঘরার যুদ্ধটা কত সালে হয় না, ঘরঘরার যুদ্ধ কিন্তু হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? ঘরঘরার যুদ্ধ হয়েছিল বাবর এবং সম্মিলিত আফগান শক্তি। এই সম্মিলিত আফগান শক্তির মধ্যে কারা কারা ছিল? আফগান নেতা শের খাঁ ছিল আর বাংলার সুলতান নসরত শাহ ছিলেন। ঠিক আছে, কারা কারা ছিল? আফগান শক্তির মধ্যে ছিল আফগান নেতা শের খাঁ এবং বাংলার সুলতান নসরত শাহ। ঠিক আছে, আর কে জয়লাভ করেছিল? এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল। ঠিক আছে, এই যুদ্ধ সম্পর্কে একটু বলি। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয় ঘটেছিল। ঠিক আছে, সেই পরাজয়ের পর তার ভ্রাতা জৌনপুরের অধিপতি মামুদ লোদি বিহারের পাঠান শক্তিকে কী করেছিল? একত্রিত করেছিল। তারপর তিনি কী করলেন? মামুদ লোদি বিহারের আফগান নেতা ছিল কে? শের খাঁ এবং বাংলার সুলতান ছিল নসরত শাহ। সেই নসরত শাহ এবং শের খাঁর সাহায্য লাভ করেছিলেন তিনি এবং 1529 সালে পাটনার উত্তরে গঙ্গা ও ঘরঘরা নদীর যে সঙ্গমস্থল ছিল সেখানে বাবরের সঙ্গে যে যুদ্ধটা ঘটেছিল সেটাই কিন্তু ঘরঘরার যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে সম্মিলিত আফগান বাহিনী কিন্তু পরাজিত হয়, অর্থাৎ শের খাঁ এবং নসরত শাহ কিন্তু বাবরের কাছে পরাজিত হয়েছিল। আর এই যুদ্ধের ফলে কি উত্তর ভারতের একটা বিরাট অংশ কিন্তু বাবরের দখলে এসেছিল আর বাবরের সাম্রাজ্য অক্ষ নদীর তীর থেকে ঘরঘরা নদীর তীর পর্যন্ত এবং উত্তরে হিমালয় থেকে গোয়ালিয়র পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছিল বা বিস্তার লাভ করেছিল। ঠিক আছে,
পরের যুদ্ধটায় যাই আমরা। পরের যুদ্ধটা কি? সুরজগড়ের যুদ্ধ। সুরজগড়ের যুদ্ধ কিন্তু 1534 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল শেরখা বা শেরশাহ, যিনি পরে নাম নিয়েছিলেন শেরখা বা শেরশাহ ও সম্মিলিত বাহিনীর মধ্যে হয়েছিল। সম্মিলিত বাহিনীর মধ্যে কারা ছিল? বিহারের লোহানী অভিজাত এবং বাংলার সুলতান মামুদ শাহের মধ্যে কিন্তু এই সুরজগড়ের যুদ্ধটা হয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু শেরখা বা শেরশাহ জয়লাভ করেছিল। এখানে এ সম্পর্কে আরেকটু জানবে যে শেরখা বিহারের লোহানী সুলতান বাহার খা লোহানীর অধীনে কিছুকাল চাকরি করেছিলেন। কিছুদিন তিনি কিন্তু বাবরের অধীনেও কাজ করেছিলেন এবং সেই সুযোগেই তিনি কিন্তু মোগলদের যে রণকৌশল, সেই রণকৌশলটা আয়ত্ত করার সুযোগ কিন্তু তিনি পেয়েছিলেন। তারপর তিনি কি করলেন? তারপর তিনি চাকরিটা ছেড়ে দিলেন এবং বাহার খাঁর যে পুত্র ছিল জালাল খাঁ, সেই জালাল খাঁয়ের অভিভাবক হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং নিজের প্রভাব প্রতিপত্তিটা তিনি বৃদ্ধির সুযোগ পেয়েছিলেন। ঠিক আছে। আর বিহারের যে লোহানী অভিজাতরা ছিল, সেই লোহানী অভিজাতরা শেরখার শক্তি বৃদ্ধি যে পাচ্ছে সেটা দেখে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল এবং তাকে দমন করার জন্য, অর্থাৎ শেরখাকে দমন করার জন্য বাংলার যে সুলতান ছিল সেই মামুদ শাহকে তারা কী করলো? আমন্ত্রণ জানায়। সেই সম্মিলিত বাহিনীর সঙ্গে শেরখার 1534 সালে যে যুদ্ধটা হয় সেটাই কিন্তু সুরজগড়ের যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে কিন্তু শেরখা জয়লাভ করে। এরপর তিনি বাংলার দিকে অগ্রসর হয়েছিলেন। ঠিক আছে, পরেরটায় যাই আমরা। পরের যুদ্ধটা কি আমাদের? পরের যুদ্ধটা হচ্ছে চৌসার যুদ্ধ। না, চৌসার যুদ্ধটা কত সালে হয়? চৌসার যুদ্ধটা কিন্তু হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা কিন্তু হয়েছিল হুমায়ুন এবং শেরখার মধ্যে হয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু শেরখা বা শেরশাহ, যিনি নাম নিয়েছিলেন, তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। এখানে একটু বলে রাখি যে হুমায়ুন বাংলা আক্রমণ করে গৌড়টাকে অবরোধ করেন, আর শেরখা হুমায়ুনের আফগানদের সঙ্গে সঙ্গে গৌড় ছেড়ে চলে যান। হুমায়ুন প্রায় 9 মাস কী করেছিল? বাংলায় অবস্থান করেছিল। এই অবসরে শেরখা কী করলেন? বারাণসী এবং জৌনপুর ও কনৌজটাকে দখল করে নেয়। হুমায়ুন এই সংবাদ পেয়ে ভয় পেয়ে যায় এবং তিনি কী করে? আগ্রার দিকে রওনা দেয়। এই সময়ে পথের মাঝখানেই শেরখা বক্সারের কাছাকাছি একটা জায়গা ছিল, নাম হচ্ছে চৌসা। সেই স্থানে 1539 খ্রিস্টাব্দে হুমায়ুনকে আক্রমণ করে। এই যুদ্ধে কিন্তু চৌসার যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে কিন্তু হুমায়ুন পরাজিত হয় এবং কোনো ক্রমে গঙ্গা পার করে কিন্তু তিনি আগ্রায় ফিরে এসেছিলেন। ঠিক আছে, পরেরটায় যাই আমরা। পরেরটা কি হচ্ছে? বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধটা কত সালে হয়? না, এই যুদ্ধটা কিন্তু হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা কিন্তু হয়েছিল হুমায়ুন ও শেরখার মধ্যেই হয়েছিল। আর শেরখা কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। আর এই যুদ্ধে হুমায়ুন কিন্তু পরাজিত হয়ে পারস্যে পালিয়ে গিয়েছিলেন। ফলে সাময়িকভাবে কি হয়েছিল? মোগল শাসনের অবসান ঘটেছিল এবং শেরশাহ উপাধি নিয়ে কিন্তু দিল্লি সিংহাসনে বসেছিলেন এবং কিছুদিনের জন্য কিন্তু দিল্লিতে আফগান শাসনের সূচনা হয়েছিল। ঠিক আছে, পরেরটায় যাই। পরেরটা হচ্ছে আমাদের পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধটা কত সালে হয়? 1556 সালে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা কিন্তু আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু আকবর জয়লাভ করেছিল। ঠিক আছে, এখানে আরেকটু জেনে রাখবে যে হুমায়ুনের কিন্তু হঠাৎ করে মৃত্যু হয়েছিল। মৃত্যুর সঙ্গে সঙ্গে কী করেছিল? আদিল শাহের যে হিন্দু সেনাপতি ছিল হিমু, তিনি দিল্লি ও আগ্রা দখল করে নিজেকে সম্রাট বিক্রমজিৎ গৌড় বলে ঘোষণা করেছিলেন। এই অবস্থায় নাবালক আকবরের যে অভিভাবক, তিনি ছিলেন বৈরম খাঁ, মোগল সেনাবাহিনী নিয়ে দিল্লির দিকে অগ্রসর হয় এবং পানিপথের রাস্তাতেই, মানে যাওয়ার পথেই পানিপথ নামক যে জায়গাটা ছিল, সেই পানিপথের প্রান্তরে 1556 সালের নভেম্বর মাসে মোগল ও আফগানদের মধ্যে যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল সেটাই কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে কিন্তু হিমু পরাজিত হয় ও বন্দী হয় এবং বৈরম খাঁ তার শিরচ্ছেদ করেছিলেন। ঠিক আছে,